বলবো আচ্ছা, অভিযোগের কপিটা, ওই যে অভিযোগের কপিটা যে নতুন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে একটা বিষয় নিয়ে মূলত লাইভে আসে, আপনারা বুঝতে পারছেন, আমি ক্যাপশন দিয়েছি যেটি ওটা। হ্যাঁ, তো আজকে যে বিষয়টা নিয়ে আসলে মূলত লাইভে আসছি, আহ, আসলে যে ছেলেটি একটি রোস্ট ভিডিও বানিয়েছে, আমি তাকে ঠিকমতো চিনিও না। আর তিনি আমাকে নিয়ে উল্টা পাল্টা যা খুশি তা বলতেছে। তারপরও আমি কিছু বলছি না তাকে। তার কারণ হচ্ছে তার কাছে আমাকে যেভাবে বলছে সেটি তার কাছে কোনো সত্যতা নেই। আমি আইনগত ব্যবস্থা নিয়েছি, আমি আইনগতভাবে সেটি মোকাবেলা হবে। এখন তিনি আজকে আমার নজরে এসেছে, তিনি সম্ভবত বিকেলের দিকে আমি দেখতে পেয়েছি, তিনি মর্জিনা নামের একজন যিনি নারী ব্যবসায়ী, যার কাজ হচ্ছে বিভিন্ন সময় ছেলেদেরকে ফাঁসিয়ে বিভিন্নভাবে তাদের কাছ থেকে টাকা আদায় করা। তার প্রমাণ হচ্ছে যে আমার পাশে যিনি বসে আছেন সাদ্দাম, মূলত তার ঘটনাকে কেন্দ্র করেই ওই নারী, মানে ওই মর্জিনা বেগম, তিনি কিন্তু সেই একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই রোস্টার নামে, একটি রোস্ট করে একটা ছেলে, যার কোনো আয় রোজগারের কোনো তেমন কোনো পথ নেই বললেই আমি জানি, কারণ সে অন্য কিছু করে না, সে এই ভিডিও বানিয়েই তিনি চলেন। যাই হোক, তো আমার কথা হলো যে একটা জিনিস যদি ঘটনা সত্য হয় সেটি অবশ্যই আমি মাথা পেতে নিব, কিন্তু মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কথাগুলো নিয়ে এই ছেলেটি ওই নারীকে দিয়ে বক্তব্য দিয়েছে। এবং তার কি বক্তব্য দিয়েছে আপনারা শুনেছেন। উনি বলছে প্রথমে 5,000 টাকা, ওই আর যারা সাক্ষাৎকার নিয়েছেন তারা বলছেন যে টাকা নিয়েছেন, রবিউল নিয়েছে কিনা। তা এখন দেখেন ওনাদের যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যার ব্যাপারে আমার কাছে যখন তারা আসে, আমি তাদেরকে প্রথমেই পরামর্শ দিয়েছিলাম থানায় গিয়ে একটা অভিযোগ করার জন্য। তার পরবর্তীতে ওই ওই এলাকায় স্থানীয় ছেলে আছেন, যারা ওই এলাকার যারা একটু স্থানীয় ছেলে, আমাদের এক ছোট ভাই রহিম, আমি তাকে ফোন করি এবং রহিমকে বলি যে রহিম, ব্যাপারটা এমন, আমাদের এক ভাই, তার এরকম গরিব মানুষ, তাকে নিয়ে আটকে রেখে টাকা পয়সা, সাইকেল এগুলো কেড়ে নিছে। তো এক পর্যায়ে তারা বলে ঠিক আছে ভাই, আপনারা আসেন, তাহলে আমরা দেখি বিষয়টা সমাধান করা যায় কিনা। তো সেই হিসাবে কিন্তু আমি এবং এই সাদ্দাম ভাই, মানে ঘটনা যেদিন ঘটেছে তার পরের দিন, তিনি যদি অপরাধী হতো তাহলে সে সেইখানে যেত না, এটা আমার কাছে তখন মনে হয়েছে। তখন আমি তার সঙ্গে সেখানে গিয়ে তার বক্তব্য নিয়েছি এবং মর্জিনা বেগম স্বীকার করেছেন সেটি সর্বশেষ। পরবর্তীতে তিনি যখন মানে বললেন যে ঠিক আছে, আমি তার কাছে যে টাকাটা নিয়েছি আর সাইকেল নিয়েছি সেটা আমি ফেরত দিব, তিনি একদিন সময় নিলেন। সেই একদিন সময়ের মধ্যে, অর্থাৎ 13 তারিখে, 14 তারিখের মধ্যে 15 তারিখে সকালের দিকে তিনি দিবেন, তিনি সেটি আর তাকে ফেরত দেয়নি। পরবর্তীতে তিনি থানায় গিয়ে 14 তারিখে একটি লিখিত অভিযোগ করেছেন। সেই অভিযোগের কপিটা আমরা কমেন্টে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এবং তিনি যে ভিডিও বক্তব্য স্বীকার করেছিলেন এই ঘটনার সত্যতা, সেটি আমরা আপনাদেরকে কমেন্টে দিয়ে দেবো, আপনারা প্লিজ একটু দেখে নেবেন। তো এখন আমি সাদ্দাম ভাইকে একটু বলবো, আসলে সাদ্দাম ভাই সেদিন কি ঘটেছিল আপনার সঙ্গে, এই যে আপনার মর্জিনা বেগম আপনার সঙ্গে কি করেছিল, প্লিজ আপনি যদি একটু একটা, যেটা যা ঘটেছিল সত্য বলবেন, কোনো মিথ্যার আশ্রয় নেওয়ার দরকার নেই, যেটা যা বলা সত্য। এই জন্য আমরা কিন্তু লাইভে আসছি। মিথ্যা কথা বলবো না। আমি আমার মেয়ের জন্য আরবি বই কিনতে আইছি, মুরগি ফার্ম। সে আমার ওই জায়গায় দেখে, সন্ধ্যার পর দেখে আমার বললো, সাদ্দাম তুমি এই জায়গায় কী করো? আমি কি আপা, আমি তো একটা আরবি বই, 2টা আরবি বই কিনতে আইছি আমার মেয়ের জন্য। আচ্ছা, তা সে বললো কি, তাহলে আমার কাটার কেটে গেছে, এখন তো তারাবির সময় প্রায়, তা তুই আমার এসে আমার কাটারটা লাগাতে। আমি কি, না আপা আমার এখন টাইম নেই। কই না, দেখ আমি নামাজ পড়বো, তাহলে তুই আয়। আমি বললাম বাসা কত দূর? সে আমার ডাইকে নিয়ে অনেক দূর চলে যায়। আমি কি আপা কত দূর? অত দূর তো আমি যাবো না। সে ডাইকে নিয়ে বলতেছে কি, এই যে চলে এসেছি জেলখানায় যাবো। তা আমি জীবনে যে বাসা চিনি না, সে বাসায় আমার নিয়ে ডাইকে নিয়ে, অন্ধকার, একবার অন্ধকার, দেখা যাচ্ছে না। তাকে বললো কই ওই বাসা, ওই তো কাটার কেটেছে, ঘর অন্ধকার। তো আমি কি, তাহলে সাইকেল দাঁড়া করলাম। সাইকেল দাঁড়া করার পর সে আমাকে নিয়ে বললো নাকি ওই রুমে। তা আমি ওই রুমে ঢোকার পর সে আমার বাইরে দিয়ে আটকে দিয়েছে। আটকে দেওয়ার পর ভিতরে একটা মহিলা থাকার পর, মানে আপনি ঢোকার সঙ্গে সঙ্গে সে আটকে সে দিয়েছে? আটকে দিছে। আটকে দেওয়ার পর পরে মানে হয় 20-30 সেকেন্ড পরে এবার পোলাপান খসাটেরে আমার আবুল তল মার শুরু করে। আমার এমনকি নুরমিয়ার ভাটা এক কিনারে নিয়ে যায়, পুষ্কুনির ওই জায়গায়। কতজন ছিল ছেলেপেলে? ছেলেপেলে ছিল 5-6 জন ছেলেপেলে ছিল। তা আমি একটাও চিনি না।
কিন্তু তারা আমরা অনেক ভয় দেখায়, অনেক টাকা পয়সা চায়, তাদের বাধ্য হয়। এগুলো কি মর্জিনাল লোক? মর্জিনাল লোক। এই মর্জিনাল লোক এই তো আমার কাছে টাকা, প্রথমে টাকা আবদার করে 1 লাখ। 1 লাখ আবদার 1 লাখ টাকা চায় আপনার কাছে? 1 লাখ টাকা চা। তা আমি পরে বললাম আমার কাছে ভাই আমি এত তো টাকা নাই। বললো তোর কে আছে, কে দিবি? আমি আমার এমন দেওয়ার মতন লোক নাই। তাহলে বললো তুই এই জায়গাতে যাইতে পারবি না। পরে আমি যে যা এক কথা ভালো মতন বুঝে টুঝে, পরে আমার এক বড় ভাই থাকে পাম্প তেলে পাম্প আনে, যে রাবিয়া কাউন্টার বাস কাউন্টার আনে, তার কাছ থেকে টাকা নিয়ে সে তার বড় ভাইয়ের কাছে ফোন দিই, তার কাছ থেকে সে আবার করে দেয়, তার কাছ থেকে টাকা নিয়ে তো আমি ওই জায়গাতে আসতে পারি। তারপর অনেক ভয় দেখেছে, যদি বলিস তাহলে অমুক তমুক হ্যান ত্যান, অনেক ভয় দেখেছে। পরে আমার সাইকেলটাও, আপনার সাইকেল নিয়ে গেছে? সাইকেলও নিয়ে গেছে। আচ্ছা, এই লো পরে এই যে ভাইয়ের যে অভিযোগটা তুলছে ভাই। আচ্ছা, একটা এই যে আপনার কাছ থেকে যে টাকা নিয়ে গেল, তো তখন আপনি সহ আমরা সহ তার বাসায় গেলাম, তারপর তিনি তো স্বীকার করলেন, ঘটনা সত্যতা স্বীকার করলেন। সে স্বীকার গেল, সে বলল যে হ্যাঁ আমি টাকা নিয়েছি, আমি টাকা দিয়ে দেবো, সাইকেল দিয়ে দেবো, সাইকেল টাকা দুইটাই দিয়ে দেবো। পরে সে একদিন টাইম নিল, একদিন টাইম নেওয়ার পর পরে সে আর করলো না। সে আরো আমার বাড়ির কাছে হামতাম শুরু করে, তার মেয়ে দিয়ে আমার অমুক তমুক ভয় দেখায় যে তুই উঠাই নিয়ে যাবো। পরে আমি বললাম পরে আমি আইনি ব্যবস্থা নিলাম। পরে আমি থানায় গেলাম, এইভাবে রবিউল ভাইয়ের কাছে আলাম। আসার পর আমি বললাম ভাই এইভাবে আমার শালার সাথে আলাম এইভাবে। তো বললো কি তাহলে থানায় অভিযোগ করবো। আমি থানায় অভিযোগ করলাম। পরে এক বসলাম, বসার পর থানায় মিশিল। থানায় থেকেই টাকা সন্ধান, রবিউল ভাই কিচ্ছু জানে না। আচ্ছা, থানায় যে আপনাদের মীমাংসা হলো, কত টাকার বিনিময়ে মীমাংসা হলো আপনাদের? 15,000 টাকা। মানে আপনাকে 15,000 টাকা আর সাইকেল ফেরত দিবে। আচ্ছা, আর সম্মানহানির জন্য, মানে টোটাল থানায় বসে কিন্তু ওনাদের ঝামেলাটা মিটমাট হয়। তখন কিন্তু মর্জিনা বেগম হচ্ছে সে কিন্তু থানা হেফাজতে কিন্তু ছিল। তো এই মর্জিনা বেগম তখন থানা হেফাজতে ছিল। আমি একটা নিউজ করেছিলাম, নিউজ করার পরে থানা লিখিত অভিযোগ দিয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে মর্জিনাকে গ্রেপ্তার করে নিয়ে আসে, এবং আমি সেটা পুলিশকে আমি বলেছিলাম যে একজন গরিব মানুষ তাকে এইভাবে হয়রানি করছে, আপনারা প্লিজ একটু দেখেন। তখন হচ্ছে থানা থেকে একজন নারী পুলিশ সদস্য, একজন এসআই, তিনি গিয়ে তাকে মর্জিনাকে নিয়ে আসে। এখন আপনার যেমন থানায় বসে আপনাদের মীমাংসাটা হলো। আচ্ছা, মর্জিনা আপনাকে কত টাকা দিছে? আমাকে 15,000 টাকা দিছে। আর সাইকেল তো দেয়নি, আমার সাইকেলের বদলে টাকা দিছে। টাকা দেওয়ার পর সেই টাকা আমি কিন্তু নিছি, কিন্তু সাংবাদিক ভাই ওই টাকা সম্বন্ধে কিচ্ছু জানে না। সে ছিল না ওই টাকার বিষয়ে, কোনো কথাও বলেনি, তাকে আমরা টাকা দিয়ে করিনি। আচ্ছা, দেখেন এই যে তিনি একটা ভিডিও বক্তব্য দিয়েছে, আমি আপনার ভিডিও বক্তব্যটা একটু যদি শোনাই। তিনি বলেছেন তিনি আমাকে টাকা দিয়েছেন এবং আমি নাকি তার কাছ থেকে টাকা নিয়েছি 40,000। তিনি এমন একটি বক্তব্য দিয়েছেন, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন একটি ছেলে। তো যাই হোক, তিনি যে বক্তব্যটা দিয়েছেন, এই যে এই বক্তব্যটা, এটা কি আপনি কি মনে করছেন? এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা। সে তো রবিউল ভাই টাকা নেয়নি, সে তার সাথে দেখাও করেনি, সে তো থানা হাজতে ছিল। সে কিভাবে বললো যে রবিউল ভাই টাকা নিছে? সে তো দেখেই নাই, সে টাকা নিল কিভাবে, সে দেখলো কিভাবে? সে তো থানায় ভিতরে, তাহলে সে টাকাটা ধরলো কিভাবে আর নিল কিভাবে? এর কোনো দোষ নেই, এর নামে শুধু শুধু অভিযোগ। এই যে দেখেন, মর্জিনা বেগম তখন থানার মধ্যে ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো বিষয়ে তথ্য প্রমাণ ছাড়া কোনো কিছু লেখা বা কোনো কিছু পোস্ট করা, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে কোনো কথা বলা যায় না। আমি কিন্তু যখন কথা বলেছি তার বিরুদ্ধে লিখিত অভিযোগ আমার কাছে ছিল, এবং যিনি ভুক্তভোগী তিনি অভিযোগ দিয়েছিলেন, তার ভিডিও বক্তব্য আমার কাছে ছিল বিধায় তার বিরুদ্ধে আমি কিন্তু সেই রিপোর্টটা করেছিলাম। এখন দেখেন, তিনি দেখেন সে 35,000 5,000 বলতেছে, যে ছেলেটা ভিডিও করেছে। ওই ছেলে জানলো কিভাবে যে আমার 35,000 40,000 দিচ্ছে? ওই ছেলেটা তো তো মিথ্যা কথা বলছে। ওই ছেলেটা রুবুল ভাইকে, সাংবাদিক ভাইকে মিথ্যা কথা জানানোর জন্য, হয়রানি করার জন্য সে এই কথা বলছে। কিন্তু বাস্তবে সেটা কোনো জানে না, জানে না, টাকার কাছে ছিল না। সেটা আমরা আইনের মাধ্যমে কোর্টে, থানা, এটা আমরা থানায় মীমাংসা হয়েছে। থানার মাধ্যমে ওনার একটা জরিমানা করেছিল মর্জিনা বেগমকে। সেই জরিমানার টাকা সাদ্দাম ভাইকে মর্জিনা বেগম দিয়েছেন, এবং সেই টাকাটা ওনার কাছ থেকে কিন্তু তিনি নিয়েছিলেন।
ওনাকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে টাকা নিয়েছিল। তো ভাবি আপনি একটু বলেন তো আপনার হাজবেন্ডের সাথে কি ঘটনা ঘটেছিল, একটু একটু আপনি মাইক্রোফোনটা নিয়ে একটু বলেন আসলে কি ঘটেছিল, আপনি মুখের কাছে নিয়ে বলেন, একটু সোজা করে দাঁড়ান। আপনি একটু একেবারে যেটা ঘটেছে সেটা বলবেন, সত্য কথা বলবেন। এ যখন মনে করেন বাড়ি থেকে বের হয়, ওর বোন আসে আগে প্রথমে আমরা মাঠের ভিতর দুজনই গোবরের ঘষি উঠাইতেছিলাম, আসে জিজ্ঞাসা করে যে মুনি তুই কি কোনো জায়গায় যাবি? তাই ও আর কোনো কথা বলে না। আমি কইছি কে আপা আপনার কি দরকার? কয় কি না কোনো জায়গায় যাবেন নাকি? তা আমি বললাম কি হয় নতুন বাজার যাবে, আমার মেয়ের আরবি বই আনতে যাবে। এই কথা বলার পরে উনি কয় কি ও তাই কখন যাবে? আমি কই কি এতে ঘষি দিয়ে উঠানোর পরেই যাবে। এই কথা বলার পরে উনি মনে করেন টুক করে চলে গেছে। যাওয়ার পরে ও যে ডাঙ্গিপাড়া ডিম আনতে গেছে সেটাও দেখছে। দেখার পরে এই খবরটা ও মর্জিনার দিচ্ছে। আমি তো দেখতেছি দোকানে দাঁড়া দাঁড়া দেখতেছি যে উনি গেটের সামনে দাঁড়া মানে যেদিন ঘটনা ঘটেছে ওই দিনকেই মনে করেন উনি সব ও কোথায় কোথায় যাচ্ছে সবগুলা ডিটেলসে ও দেখতেছে, রাস্তা দিয়ে যাইতেছে, ও সেইগুলো ওর বোনের কাছে বলতেছে। বলার পরে সাদ্দাম ও ডাঙ্গিপাড়াতে বাজারে গেছে, ওর বোন আগে রিক্সা নিয়ে হাজির ওই জায়গা। ও যখন যায় তখন ও আমার কাছে এসে বলে নাই। পরের দিন সকালে বলছে মর্জিনা এরকম এরকম ঘটনা করছে, মর্জিনার কোল কোনো ঋণে তুমি করো না, জামিনদার হয়ে না। আমাদের কাছে প্রথমত 3 লাখ টাকা চাইছিল, আমার গরু দেখা বাড়ি দেখা ব্যাংকে থেকে লোন করবি ও আর ওর বোন। মানে আপনাদের কাছে চেয়েছিল, মানে আপনাদের সাথে মূল ঝামেলা ছিল এটা। হ্যাঁ, ওর হলো 3 লাখ টাকা আমার বাড়ি দেখে আর গরু দেখা লোন করবি, ওদের প্ল্যান ছিল এটা। আমার পুরাভাবে আমার মাথা ঝালাই করে ফেলছে ওরা দুইজন। আমি রাজি হয়ে গেছি। ওরা মনে করেন আমার বাড়ি ঘর দেখাইছে, গরু দেখাইছে, আমি বাড়ি নাই, আমি গেছি অনুষ্ঠানে। এখন আসে আমার বাসুর জিজ্ঞাসা করতেছে তোমার বাড়ি ঘর কি কারো দেখাতে বলছো? তা আমি কই কি না তো। কয় তাহলে মানে আপনার বাড়ি ঘর দেখে তিনি লোন নেবেন, মানে আপনারা দেন নাই না, এজন্য কি ওনার উপরে রাগ? হ্যাঁ, আবার ম্যানেজার রয়েছে ব্যাংকের 3 গাড়ি লোক আইছে, আসে খালি করছে রূপা শফিকের বাড়ি, রূপা শফিকের বাড়ি। আমি কই না এটা তো রূপা শফিকের বাড়ি না। কয় এটা কার বাড়ি? আমি কই সাদ্দাম রুবিয়া। তারপরে উনি আমার মনে করেন ম্যানেজাররা ধমক দিছে যে আমি মিথ্যা কথা বলি না সত্য কথা। তারপরে কয় রোকেয়া কে হয়? আমি কই কি আমার পাশাই। এই কথা বলাতে উনিরা চলে গেছে। ওইটাই আমাদের মনে করেন ওইটুকু আমাদের ঝামেলা, তাছাড়া আর ঝামেলা ছিল না। এই ঝামেলার জন্য ওনাকে এরকম হ্যাঁ আটকায়। হ্যাঁ। তারপরে পরবর্তীতে আবার আমার বাড়ি এসএস কি সমিতি বসে, ওই সমিতি থেকে উনি 50,000 টাকা লোন চাইছে। লোন চাওয়ার পরে সেই লোনটা মনে করেন দেওয়া হয় নাই মানে উনিরা জিজ্ঞাসা করতেছে যে আপা আপনি যদি বলেন তাইলে দেবো, ওর ওই জায়গায় কোনো কথা নেই। সভাপতি আপনি যদি বলেন তাইলে দেবো। তো আমি কই কি ভাই আমি তো এদের ভালো করে চিনি না, যেহেতু আমি নতুন, আমি তো এগুলো জানি না। আর আপনারা দিবেন যাচাই বাছাই করে দিবেন। আমি দায়িত্বের ভিতর 20,000 টাকার দায়িত্ব নিতে পারি, 50,000 টাকার দায়িত্ব নিতে পারবো না। এই কথা বলার পরে 20,000 টাকা উনিদের আমি করে দিছি যে 20,000 টাকা দেন, উনি নতুন বাড়ি ঘর করতেছে দেন। এই কথা বলার পরে 20,000 টাকা উনি কিন্তু ওই ভিডিওতে বলেছেন যে তিনি বাড়ি করবেন, তার কাছে টাকা নাই। আচ্ছা, তো সাদ্দাম মানে আপনার হাজবেন্ডকে সে যে তার বাসায় নিয়ে গেল, এই নিয়ে ঘটনাটা কিভাবে একটু বলেন তো, আপনি কিভাবে? এইভাবে মনে করেন ওই যে ও রাজি হয় নাই, ওর জামিনদার বানাতে চাইছিল সর্বপ্রথম, ও জামিনদার হয় নাই। আপনার স্বামী থাকতে আমি জামিনদার হবো কেন? ও জামিনদার হয় নাই। তারপরে মনে করেন ভালো ব্যবহার করতেছে, করার পরেতে যখন লোন উঠানোর 3 দিন পরে ওর করছে, আটকাইছে। আমার গরু আছে, এইগুলা তো ওদের ইসে আছে, একবার লোন করতে চাইছে। বলে তোর বাড়ি অনেক টাকা আছে, তোর গরু আছে, তোর দোকান আছে, তোর দোকানে অল টাইম টাকা থাকে, ওই জায়গাতে টাকা নিয়ে তোর বাড়ির থেকে তো নাই তো তোর গরু বেছে। মানে অনেক ভয় দেখাচ্ছে আমার গরু তো আমার বিক্রি করে টাকা দিতে বলছে। আচ্ছা, মর্জিনা বেগম যখন আপনাকে ঘরের মধ্যে ঢুকাইলো তখন মানে যে মহিলাটা ছিল তাকে কি আপনি চিনতে পারছেন? না, আমি তাকে চিনি না, বুরকা পরা মুখোশ পরা, তাকে চিনি না। মোটা করে এই একজন মহিলা বসা ছিল, খালি মহিলা বসে। এখন দেখেন এই মর্জিনা বেগম তিনি এই সাদ্দামকে ফাঁসিয়ে তার কাছ থেকে টাকা নিয়েছিল। সেই টাকাটা সাদ্দাম সাহেব যখন অভিযোগ করে থানায় অভিযোগ করার পরে যখন পুলিশ তার বিরুদ্ধে তথ্য প্রমাণ পায়, এই তথ্য প্রমাণ পাওয়ার পরে পুলিশ কিন্তু তাকে ধরে নিয়ে আসার পরে থানায় বসে তারা তো মামলাই দিয়েছিল। তাদের মর্জিনার কিছু আত্মীয় স্বজন, মর্জিনার ভাই, তিনি ভালো মানুষ আমি শুনেছি, নজরুল সাহেব, তিনি একটা চাকরিও করেন একটা রাবেয়া কোম্পানি, রাবেয়া বাসের এখানে ম্যানেজার। কিন্তু সেই মানুষটা আমার সঙ্গেও ফোনে কথা বলেছে, তিনি খুব ভালো মানুষ। এবং এই মর্জিনা বেগমের ছেলে আছে, ছেলেটাও খুব ভালো, তার স্বামীও নাকি খুব ভালো, এই যে তারা বলছে। কিন্তু মর্জিনা বেগম এই মানুষটাকে ফাঁসিয়ে তার কাছ থেকে টাকা নিয়েছে। এখন এই মর্জিনা বেগম আজকে আপনারা তো শুনেছেন, আমার বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছে, আমি নাকি মর্জিনার কাছ থেকে টাকা নিয়েছি 40,000।
আমি বিশ্বাস করেন আপনারা, আমি টাকার বিষয় কি আমি জানি কিছু সাদ্দাম না ভাই? ওইটা তো থানায় আমি হয়েছে। এটা শোনার পর আমি এই জায়গায় আইসা আপনাদের সাথে বলতেছি সরাসরি যে রুবুল ভাই কিছু জানে না, এই টাকার বিষয় সে কিছু জানে না। সে টাকা দিছে কি না দিছে সেটা সেটা বলতে থানার পারবে না। ভিতর হয়েছে। সেটা থানার ভিতরে, সেটা এসপি সাহেবের হাতে ওসি ওসি সাহেবের সাহেবের রুমে। সাথে কথাবার্তা সব। কিন্তু রুবুল ভাই এটা কিছু জানে না, সাংবাদিক সে কিছু জানে না টাকার বিষয়। সে টাকা আমাদের টাকা দিল কি না দিল সে এই বিষয়ে কিছু জানে না। কত টাকা দিছে বা কি কিন্তু করছে সেটাও এই জানে বিষয়ে তার অভিযোগ করে তাকে অপরাধ মিথ্যা কথা বলে হয়রানি করা, এটা তার পক্ষে ঠিক না। ঠিক না। দেখেন আমি কিন্তু এই মানুষগুলোকে ডেকেও আনিনি, তারা হঠাৎ করে তারাই কিন্তু আমার কাছে আসছে যে ভাই আমরা যখন দেখছি যে আমাদের জন্য আপনি কাজ করছেন, আমি সে বিপদে যখন ছিল আমি তার পক্ষে ছিলাম, যে কারণে আমার বিরুদ্ধে যখন মিথ্যা একটি অভিযোগ এনেছে সেই অভিযোগের বিষয়ে তিনি কিন্তু সাক্ষী দিতে এসেছে। আসলে ঘটনাটা কি, টাকা মর্জিনা বেগম দিয়েছেন সেটা হচ্ছে ওনাকে দিয়েছেন, সাদ্দাম ভাইকে দিয়েছেন এবং সাদ্দাম ভাইয়ের কাছ থেকে তিনি টাকা নিয়েছিলেন, সেই টাকাটাই তাকে ফেরত দিয়েছেন এবং তার সাইকেল নিয়েছিলেন। একজন নারী কতটা খারাপ মানুষ হলে আসলে, নারী আমার মাও একজন, আমি মানে বলতে চাচ্ছি না, দেখেন একজন মানুষ কতটা খারাপ হলে আরেকজন পুরুষ মানুষকে তাকে আরেকটা মেয়ে দিয়ে ফাঁসিয়ে তার কাছ থেকে টাকা আদায় করে এবং সেটা ধরা খাওয়ার পরে স্বীকারোক্তি দিয়ে থানায় মোসলেকা দিয়ে কিন্তু তিনি থানা থেকে গিয়েছেন। সে থানায় তার মোসলেকা দেয়া আছে, লেখা আছে থানায়, সেই ডকুমেন্ট সব আছে। তাহলে দেখেন আজকে তিনি আমার বিরুদ্ধে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সে বক্তব্য দিলেন আর কিছু মানে কি বলবো এদেরকে, একটা তথ্য যাচাই বাছাই করার প্রয়োজন তা মনে করে নাই। আবার যে প্রতিপক্ষ যার বিরুদ্ধে যাচ্ছে কথাটা, তার বক্তব্য নেওয়ার কথা প্রয়োজন মনে করে নাই, তারা ইচ্ছে মতো সে ভিডিওটি চালিয়ে দিয়েছে। তো যাই হোক, আপনারা যারা দেখছেন, প্রিয় রাজবাড়িবাসী এবং দেশের মানুষ যারা দেখছেন, পুরো বাংলাদেশের মানুষই আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন, আমি সকলের কাছে অনুরোধ জানাবো আপনারা এই ঘটনাটি, এই মহিলার কি বিচার হওয়া দরকার এবং এই যেই ছেলেটা রোস্ট করেছে, যে রোস্ট করেছে এবং এই মর্জিনা বেগমের কে নিয়ে সাক্ষাৎকার নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, তাদের কি বিচার হওয়া দরকার এটা আপনারাই বলবেন, আপনারা আপনাদের মতো করে বলবেন। আমি যে বিচারটি দিয়েছি আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, উপরে একজন আছেন, আমি যদি অন্যায় করে থাকি আমার বিচার হবে, আর ওরা যদি অন্যায় করে থাকে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে থাকে, আল্লাহ তাদের বিচার করবেন এবং আইনগতভাবে যেটি পদক্ষেপ নেওয়ার সেটি তো আমি অবশ্যই নিব এবং অলরেডি আমি আইনি পদক্ষেপ নিয়েছি, সেটা আইন দেখবে। যেহেতু আমাদের দেশে এখনও আইনি ব্যবস্থা রয়েছে, তো আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি কিন্তু শ্রদ্ধাশীল রয়েছে আইনের প্রতি, যার কারণে আমি কিন্তু আইনগত ব্যবস্থা নিয়েছি। নাহলে যে ছেলেগুলো এই ভিডিওগুলো তৈরি করছে তাদেরকে আমার 10 মিনিট সময় লাগবে না তাদেরকে প্রতিহত করতে, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। তার কারণ হচ্ছে আমি সাংবাদিকতা করতে এসেছি বা আমি মানুষের জন্য কাজ করতে এসেছি, আমি কারোর সঙ্গে মাস্তানি করতে আসি না। তবে আমি যদি মাস্তানি করে আমার সঙ্গে কিন্তু পারা খুব টাফ, আমি কিন্তু সেদিকে যাব না, আমি সেদিকে যেতেও চাই না। সো বি কেয়ারফুল, নেক্সট টাইম যদি কেউ এভাবে মিথ্যা কোনো, আমার কাছে সত্য যেটা তুমি সেটা প্রচার করতো আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু এভাবে মিথ্যা একটি বানোয়াট মিথ্যা একজনকে দিয়ে বক্তব্য দেয়া তুমি সামনে নিয়ে আসবা, আমি সেই বিষয়টা কিন্তু এত সহজে তোমাকে ছেড়ে দিব না। কথাটা তুমি তো অবশ্যই আমার লাইভটি দেখবা, যারা ভিডিও রোস্ট করছো, যারা, আমি তাদের নাম নিচ্ছি না কারো, যারা শেয়ার করছো, যারা কমেন্ট করছো, আমি প্রত্যেককে বলে দিচ্ছি, প্রত্যেকের কমেন্টের স্ক্রিনশট আমার কাছে আছে এবং প্রত্যেকের এর জবাব আমি সঠিক সময় সঠিকভাবে দিব। আমি স্পষ্ট করে বলে দিলাম, আমি কেমন সেটা রাজবাড়িবাসী জানে। আমি কারো কাছ থেকে কখনো অনৈতিকভাবে কোনো সুবিধা আমি কখনো নেই না। আমি যদি কারোর জন্য উপকার করি, এই যে সাদ্দাম ভাই আছে, সাদ্দাম ভাই তো আমি যে উপকারটি করেছি, তার শালা আমার খুব কাছের, তার শালা আমার খুবই কাছের একজন ছোট ভাই, ওর অনুরোধে কিন্তু আমি গিয়েছি সেখানে। সাদ্দাম ভাই বলতে পারবে না তার কাছ থেকে আমি 1 গ্লাস পানি খেয়েছি, না আমাদের যাই তো নাই পানি, সে বলতে পারবে না আমি তার কাছ থেকে বলেছি ভাই আমাকে 1 গ্লাস পানি খাওয়ান। আমি তার জন্য, সে বিপদগ্রস্ত ছিল, আমি তাকে হেল্প করেছি। এখন আমি হেল্প করতে গিয়ে যদি আমার বিরুদ্ধে অপপ্রচার হয়, আমার বিরুদ্ধে মিথ্যা কথা রটানো হয়, সেটি দেখে কিন্তু আজকে সাদ্দাম ভাই কিন্তু এগিয়ে আসছে এবং সাদ্দাম ভাইয়ের ওয়াইফ তিনি এগিয়ে আসছে। আচ্ছা, আপনাদের এলাকায় এই মর্জিনা বেগমের অবস্থানটা কি,
কেমন তিনি? অবস্থান মনে করেন ওর কেউ চায় না আমাদের এলাকায়। আচ্ছা, কেউ চায় কারণটা না কি? বলতে কারণ ও আগেও 14 বছর আগেও ও মনে করেন এইসব কাজের জন্য ওর নিজের চাচা ফুপা কারো ছাড়ে নাই, এই কাজের ভিতর লিপ্ত করে মনে করেন তারপরে ওর নিজের ভাই দেখলো যে আমার সম্মান থাকে না, তখন ওরা ওই জায়গা থেকে উঠায় দিয়ে দেওয়ার পরে ও নতুন বাজার ভাড়া থাকে, অমুক জায়গা ভাড়া থেকে জামাইতি কিনছে জমি, যে জায়গা ছিল ওই জায়গায় জামাইতি জমি কিনছে মেয়ের স্বামী, জমি কিনে ওই জায়গায় ওর আবার বাসস্থান করে দিছে। করে দেওয়ার পরে মনে করেন ও বাড়িও ঢোকে নাই, ওকল বাসাই রয়েছে, বাড়িও ঢোকে নাই। ও এইভাবে ওর বাসাতে কোনো জিনিসপত্র ছাড়তেছে না ভাড়া দেওয়া ছাড়া। তখন ওর একটা ফাঁস ছিল যে একজনের আটকা সেরে ও ওই জিনিসপত্র নিয়ে ওর বাসায় যাবে, ওর বাসায় যাবে। তখনই ওর আটকা সেরে ওই 10,000 ওইলেই ওর বাসা ছাড়িয়ে দেয়। ওই 10,000-এর লোভে ও এটা করছে, করে ওর সাইকেল দিয়ে 15,000 টাকা দিয়ে করছে। তারপরে ও করছে ও না সম্মানের বয়তে 15,000 টাকা দিছে, সাইকেল দিছে, তাতে আমার কোনো আফসোস নেই। ঠিকই ও যা নিজেই লটাইছে, নিজে আবার গ্রামের মধ্যে ছড়াইছে। নিজেই মনে করেন আমি যেই ছাড়াইছে তখন আমি গেছি, যাওয়ার পরে আমি কইছি কি আপা আপনি কি এটা কাজ করছেন, আপনার বয়স আর আপনার কি আপনি যার পেঁচাইছে তার বয়স কি এক হয় না, ছেলের বয়সী প্রায় সেম। না, তার ছেলেও আসছে বড়, তাহলে আপনার ছেলে আর ওর পার্থক্য রয়েছে কেন? আপনি যে পেঁচালেন এর ভিতর এই নোংরা খেলার ভিতর ফেললেন, আপনি কি শাস্তি ছাড়াই থাকবেন? সত্যর জয় সবসময়, মিথ্যার জয় ক্ষণিকের জন্য। তুই কতটুকু তোর স্বামীর বিশ্বাস করিস? আমি কই আমি 10 বছর বিয়ে হয়েছি, আমি 10 বছর পুরাটুকু ওর বিশ্বাস করি, কারণ আমি জানি যে আমার স্বামী কেমন। যার নিচার খারাপ সে তার বউ ঠিক পায় যে আমার স্বামী নিচার খারাপ। আমার স্বামীর তো কোনো জায়গায় নিচার খারাপ আমি দেখিনি। আর বিয়ের আগে হয়তো থাকতে পারে, বিয়ের পরে আমার এ পর্যন্ত চোখে পড়ে নাই যে আমার স্বামী যেহেতু নির্দোষ। আমি ওর জিজ্ঞাসা করছি যে তুমি যদি কিছু করে থাকো তাহলে আমার বলবে, সত্য বলবে, তাতে আমি সত্যর পথে চলতে পারি, মিথ্যা কথা করলে আমি লড়বো না। শেষে ও কইছে তোমার শুয়ে বলতেছে, আমার বাচ্চাদের শুয়ে বলতেছে, আমি কোনো কিচ্ছু করি নাই। ও আমার এইভাবে লাইট কি কারেন্টের ইশারার কথা কয়, তারাবির নামাজের কথা বলেই ঢোকা মাত্রই ও আমার আটকা দিয়ে সেরেই মনে করেন ওই মহিলা ওই রুমে বসা, আমি এই রুমে পিছনতে আটকা দেওয়ার সাথে সাথে 5-6 জন লোক এসে আমার থাপড়ানি শুরু করছে। প্রত্যেকটা লোকের এগুলো সেরে ঠিকই, ও বলে নাই যে আমার ঝামেলা হয়েছে মর্জিনার সাথে, আমি মর্জিনার সাথে মিটকুট করবো, পোলাপানের সাথে মিটকুট করবো না। পোলাপান তো টাকা দিছে তাই করছে, পোলাপানের ও কখনো পেছায় না। তারপরেও মনে করছিলাম যে ভালো হয়ে গেছে, না ও ভালো হয় নাই। ও তারপরেও কয় সমাধানের পরেও কয় আমি একদিন হইলেও সাদ্দামের ফাঁদে ফেলায় 1 পাই জমি আমি লিখে নেব, জমি লিখে নিবে। হ্যাঁ ওর কপলো আমার জমি, আমার গরু, আমার বাড়ি, আমরা সুখে থাকি, এটা ও চায় না। ও ওই যে 3 লাখ টাকা লোন চাইছিল আমার বাড়ি ম্যানেজারকে দেখাইছিল, তখন যদি আমি বলে দিতাম ওই কথাটা মনে করেন আবার কৃষি ব্যাংকে, এখন আবার কি করতেছে নতুন করে কৃষি ব্যাংকে লোন করবে গেছে ম্যানেজারকে ঘুষ টুস দিয়ে, আবার মনে করেন 5-6 জন মানুষের কাছ থেকে 5,000 করে টাকা নিছে, নিয়ে কৃষি ব্যাংকে তাকে লোন করে দিবে ঘুষ দিয়ে। ঠিকই, এটা কি সম্ভব? আচ্ছা, যাদের কাছ থেকে লোন করাইতে ওর তো চাইছে জমিই নাই, তাহলে ও তারা কৃষি ব্যাংকে লোন না, তাদের নাম আমি বলতে পারবো না, কারণ আচ্ছা এলাকার মনে করেন সবার নাম তো আমি বলতে পারবো না। আচ্ছা, ওনার মর্জিনার হিস্টোরি আমরা আসলে আপনারা শুনলেন। মর্জিনার যে পুরোপুরি হিস্টোরি দেখেন, একজন মানুষ কতটা খারাপ হলে এই ধরনের আচরণ করে। তার ছেলের বয়সী ছেলে, তাকে সে কিভাবে এভাবে মানুষের মাঝে হেউ করেছে, টাকা পয়সা নিয়েছে, আবার তার বিরুদ্ধে তার নিজেই সেটাকে গ্রামে ছড়িয়েছে, যার কারণে কিন্তু তখন তিনি সম্মান বাঁচাতেই তিনি থানায় এসেছেন, আমার কাছে এসেছেন, আমি তার পাশে দাঁড়িয়েছিলাম এবং তার সমস্যাটা সর্বশেষ পর্যন্ত আমি সমাধান করে দিয়েছিলাম। সেই সমাধানে তাদের সঙ্গে কি লেনদেন হয়েছে, তাদের সঙ্গে কি জরিমানা হয়েছে আমি এই বিষয়ে জানিই না। তারা থানায় বসে সেটা সমস্যার সমাধান করেছে, টাকা পয়সা লেনদেন হয়েছে তারা করেছে, তারা জরিমানা হয়েছে তিনি জরিমানা দিয়েছেন। কিন্তু এখন সে হঠাৎ করে এসে প্রায় হচ্ছে আপনার কত মার্চে হয়েছে না, মার্চ মাসের ঘটনা, এখন এসে সে এই কিছু মানে কি বলবো বখাটের পাল্টানে পড়ে বা বখাটেদের উস্কানিতে তিনি এই কাজটি করেছেন। এখন দেখেন, আমি যখন তার ভিডিওটি ছেড়েছিলাম আমি কিন্তু তার মুখটা ঘোলা করে দিয়েছিলাম। এই যে আপনাদেরকে আমরা ভিডিওটা কমেন্টে সম্ভবত আপনারা পেয়েছেন এতক্ষণ, এই যে তার এই ভিডিওটি আমি কিন্তু তাকে একেবারে ব্লক করে দিয়েছিলাম। আমি কিন্তু তার মুখ দেখাইনি, আমি তাকে যাতে মানুষ না চিনে আমি এটা করেছিলাম, যাতে সে অন্ততপক্ষে
এই ঘটনাটাকে ঠিক করে ফেলে এবং তাকে সামাজিকভাবে সে যাতে হেও না হয়। কিন্তু আজকে তিনি যে কাজটি করেছেন তার এখন তার চেহারা তার সব কিছু অপকর্ম তুলে ধরতে আমি বাধ্য হলাম, যেটা আমি কখনো চাইনি যে একটা মানুষ সামাজিকভাবে হেউ প্রতিপন্ন হোক। কিন্তু তিনি নিজেই এটাকে খুঁজে বের করেছেন, নিজেই নিজের গায়ে কিন্তু লাগিয়ে নিলেন। তো যাই হোক, সাদ্দাম ভাইকে ধন্যবাদ, আমি আফাকে ধন্যবাদ জানাই। সে এসেছেন এবং তিনি যখন দেখেছেন যে মিথ্যা একটা ঘটনা তিনি রটাচ্ছেন, মিথ্যা একটা অভিযোগ দিচ্ছেন, আমরাও জড়িত ছিলাম, আমরাও জানি যে এটা কেমন লাগে আর এটা কতটা যে ভালো লাগে তা আমরা নিজেই জানি, যে একটা মিথ্যা দোষ ঘাড়ে নেওয়া কতটা কষ্টের। সে যারা কষ্টে পড়ে তারা বোঝে, আর যারা পড়ে না তারা তো বোঝে না। যে ফেলাইছিল মনে করছে সে আনন্দে আছে, আমরা খুব কষ্টে ছিলাম। আমার একটাই কথা ছিল যে সত্যর জয় সবসময়, মিথ্যার জয় ক্ষণিকের জন্য। এইটুক বিশ্বাস নিয়ে আমি গেছি যে যদি সত্য হয় তাহলে সত্য হবেই। দেখেন, আমার কাছে যখন ইনি আসছে, আমি তার শালা যে মানে তার যে শালক মঞ্জু, আমি তাকে বলেছিলাম, মঞ্জু তুমি বারবার, আমি তাকে বারবার বলেছি তুমি কিন্তু যেহেতু ছেলে মানুষ, সে একটা ঘটনা ঘটতেও পারে, তো আমি তাকে কিন্তু বারবার বলেছিলাম যে মঞ্জু তুমি ভাবে দেখো, সে যদি অপরাধী হয় তাহলে কিন্তু আমি এই বিষয়ে এগোবো না, যাবো না, তোমাদেরও যাওয়া ঠিক হবে না। তখন সে কিন্তু বারবার তাকেও জিজ্ঞেস করে, তখন সে বলছে না ভাই, আমি এই ঘটনা, আমি কোনো ঘটনায় তারা আমাকে এভাবে ফাঁসিয়েছে। তো দেখেন, যখন আমি এই ঘটনা দেখলাম যে তিনি ওভার কনফিডেন্সে বলছে যে ভাই আমি বুকে হাত দিয়ে বলছি আমি কোনো অপরাধ করিনি, তখন আমি এই মানুষটির পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমি অপরাধ করলে তো আমি আসতাম না, আমার মনে ভয় থাকলে তার আমি এই জায়গায় আসবো না, যে থানা আমার সেই ওইটা তো আমার দরকার নেই, তাহলে আমার মান সম্মান বাঁচানোর জন্য আমি এই জায়গায় আইছি। কিন্তু আমার সেইটা যদি আবার এখনই ওইটা উঠে আসে তাহলে আমার একটা মান সম্মানের ব্যাপার। আমি একটা ছেলে মানুষ, আমি সব ছেলেরা তো এক ধরনের হয় না, কিন্তু আমার কেন আবার এই পুরনো কথা এখন আবার উঠলো যে সে টাকা খায় নাই, টাকাটা মিল মিশেছে আমাদের সাথে, সে টাকাটা আমাদের হাতে, কিন্তু তার দোষ দিল। এটা আমাদের বিচার চাই, যে কাজটা করাইছে তার দিয়ে তার বিচার চাই। আপনারা শুনলেন দর্শক, সত্য মিথ্যা আপনারা যাচাই করবেন, যাচাই করে আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা করবেন। আমার যদি কোনো অপরাধ থাকে, ভুল থাকে, আমি যদি এই মানুষটির পাশে গিয়ে দাঁড়িয়ে অপরাধ করে থাকি তাহলে আমি অপরাধ। আমি যদি এই মানুষটির যে সমস্যাটি পড়েছিল, মর্জিনা বেগম তার কাছে টাকা খেয়েছিল, সাইকেল নিয়ে গিয়েছিল, আমি সেগুলো উদ্ধার করতে তাকে সহায়তা করেছি, সাইকেল সেটি উদ্ধার করে দিয়েছে, আমাদের কাছে সাইকেল বেচতে আপনার কাছে। দেখেন, মানে আমি যদি এই অপরাধগুলো করে থাকি, এটা যদি অপরাধ হয়, কারো বিপদে পাশে দাঁড়ানো, কারো পাশে গিয়ে দাঁড়ানো, তার যে সম্মান বাঁচানোর যে বিষয়গুলো, আমি তার পাশে ছিলাম, তাকে সহযোগিতা করেছি। এবং রাজবাড়ী সদর থানার ওসি সাহেব, তিনি অত্যন্ত বিচক্ষণ মানুষ, তিনি চমৎকারভাবে কিন্তু তিনি সেদিন হ্যান্ডেলিং করেছিলেন। এবং এই মর্জিনা বেগম তিনি সব কথা তিনি স্বীকার করেছিলেন সেদিন ওসি সাহেবের সামনে। তো তারপরে তিনি তাকে কিন্তু সতর্ক করেছিলেন যে আপনি ফার্দার যেন এই ধরনের ঘটনা আর কখনো না ঘটান। আজকে দেখেন, সেই থানায়ও সে তার নথিপত্র আছে, তার মুসলিকা দেওয়ার আছে, তাকে যে যারা জামিনে নিয়েছিলেন তাদেরও সিগনেচার রয়েছে। তো আমরা আসলে দীর্ঘ সময় লাইভে আছি, সত্য মিথ্যা আপনারা শুনলেন, যারা ভুক্তভোগী ছিলেন, যাদের সঙ্গে টাকা লেনদেন হচ্ছে, মর্জিনা বেগম জরিমানা দিয়েছিলেন। আমার সঙ্গে মর্জিনা বেগমের কোনো কথা হয়নি টাকা নিয়ে, কোনো বিষয় কথা না। আমার সঙ্গে যে কথাটা হয়েছিল আপনারা ভিডিওতে দেখেছেন, আমি যে ভিডিওটা আপনাদেরকে শেয়ার করেছি এবং আমি ভিডিওটা আবারও ছাড়বো, আপনারা শুনবেন কী কথানুকথন তার সঙ্গে হয়েছিল। সেখানে স্থানীয় ছেলেপেলে ছিল, আরও পাশের আরও আওয়ামী লীগের একজন নেত্রী ছিলেন, যুব মহিলা লীগের একজন নেত্রী ছিলেন, সব মিলিয়ে তার প্রতিবেশীরা ছিল, মর্জিনা যেখানে ভাড়া থাকেন সেখানে তার প্রতিবেশীরা ছিল, মর্জিনার ছেলে ছিল। তো এই যে একজন মহিলা, তিনি কিন্তু আমারও মায়ের বয়সী আমি মনে করি, সেই মানুষটি আজকে আমার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দিলেন, সেটি আবার কেউ কেউ শেয়ার করছেন, কেউ কেউ কমেন্ট করছেন, না জেনে না বুঝে নিজের অজান্তেই আপনারা কিন্তু একটা অপরাধ করছেন বা একটা গুনার মধ্যে যাচ্ছেন। আসলে বিচার করার মালিক কিন্তু একজন, উপরে একজন আছেন, তিনি বিচার করবেন। আমি তার কাছেই বিচারের ভার দিলাম। যারা মিথ্যা অপবাদ দিচ্ছেন, যারা এই ব্যবস্থা করেছেন, এর পিছনে যারা আছেন, আমি তাদেরকে খুঁজে বের করব এবং তাদের মুখোশ উন্মোচন করব। তারা কি করতেন, তারা অতীতে কি করতেন, তারা কি করেন, সব কিছু আমি ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসব। এবং আশা করছি আপনারা আজকে এই মর্জিনা বেগমের যে বক্তব্য সেটি আপনারা পুরোপুরিভাবেই বুঝতে পেরেছেন। এবং মর্জিনা বেগমের বিষয়টি আপনারা অবশ্যই বিচার বিশ্লেষণ করবেন
এবং সত্য মিথ্যা যাচাই করে আপনাদের মূল্যবান মন্তব্য দিবেন এমনটা আর যে প্রত্যাশা করছি আমি। ভাইয়াটা এই কাজটা করছে সেই ভাইয়াটার বলি যে নিজে প্রমাণ গুছা সেরে আপনারা কাজ করেন। এরকম একজনের খামাখা দোষ দিয়ে কোনো লাভ নাই, কারণ এরা যাদের জন্য কাজ করছে সেরা তো এ যে আজকে আমি আইসি কিসের জন্য? আপনার মিথ্যা কথার জন্য। আপনি তো প্রমাণ ছাড়াই আপনি এই কাজ করছেন। যে খারাপ তার দিক গেছেন, ভালোর দিক গেলেন না। একবারে তো করার কাম ছিল যে মর্জিনার ইডে নিয়েছি, তাহলে আমি সাদ্দামের বাড়ি যাই, সাদ্দামের যে ইডেও নিয়ে আসি, মন্তব্যটা নিয়ে আসি, কোনোটাই নেন নাই। তাহলে একতরফায় আপনি কেন এটা ছাড়লেন? আপা তিনি যে ছেড়েছে একতরফা, তার বিচার উপরওয়ালা একজন করবেন, আর আইনগত বিচারটা তার হবে। আমি লিখিত অভিযোগ দিয়েছি থানায়, তার বিচার পুলিশ করবেন। আমাদের দেশের প্রচলিত আইন রয়েছেন, প্রচলিত আইন করবেন। আমি তার আগে তাকে সতর্ক করেছিলাম। আমি কিন্তু সতর্ক করেছিলাম যে ডিজিটাল মামলা খুব বাজে একটি মামলা। এই মামলা যে পড়েছে সে জানে। আমি কিন্তু বরাবর 2টি ডিজিটাল মামলা খেয়েছি। আমাকে আমি সেটা জানি যে ডিজিটাল মামলা কতটা কষ্টের বা কতটা হয়রানির এটি। তো যাই হোক, আমি কাউকে হয়রানি করতে চাইনি, আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাইনি, কিন্তু আমাকে বাধ্য করা হলো তাদের বিরুদ্ধে কথা বলতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। যাই হোক, আজকের ব্যাপারটি হলো মূল। আমি পরবর্তীতে আবার লাইভে এসে আপনাদের সঙ্গে কথা বলবো এবং এই সাদ্দাম ভাইয়ের যে বিপদটা তিনি পড়েছিলেন, হয়তো তিনি সারা জীবন এই কলঙ্ক নিয়ে থাকতেন। এলাকার লোকজন জানতো সাদ্দাম খারাপ মানুষ, সাদ্দাম নারী লোভী বা সাদ্দাম এই কাজগুলো করে বেড়ায়। তো যাই হোক, সাদ্দাম ভাইকে আল্লাহর রহমত ছিল তার প্রতি। আল্লাহ এটি যে কোনো উসিলা আমার পর্যন্ত পৌঁছাইছে এবং তার যে শালা মঞ্জু, সে আমার খুবই কাছের একজন ভাই, সে আমার কাছ পর্যন্ত যখন নিয়ে আসছে তখন কিন্তু আমার কাছে আসার পরেই তার এই সমস্যাটার সমাধান হয়েছিল। আমি উসিলা ছিলাম, আল্লাহ তাআলা সমাধান করেছেন আমার মাধ্যমে, হয়তো সেটা আমার হাত দিয়ে করিয়েছিলেন। এটার জন্য আমি আমার নিজেকে গর্ববোধ করি যে আমি মানুষের উপকারে আসতে পেরেছি। এখন একজন মানুষের উপকারে এসে আমাকে দোষের তলে পড়তে হচ্ছে, মিথ্যা অপবাদ নিতে হচ্ছে। যাক, সেটিও কোনো বিষয় নয়। আপনারা আছেন, দেশের মানুষ আছেন, দেশের জনগণ আছেন, যারা সঠিক বিচারটি আপনারা করবেন। এবং যে ছেলেটি ভিডিওটি ছেড়েছেন তার বিচারটাও আপনাদের কাছেই দিলাম এবং উপরওয়ালা আছেন একজন, তার কাছে দিয়ে রাখলাম। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো লাইভে, নতুন কোনো বিষয় নিয়ে। আসলে আজকে যে বিষয়টা নিয়ে লাইভে এতদিন অন্য মানুষের নিয়ে কথা বলেছি, আজকে কথা বলতে হলো নিজেকে নিয়ে, যেটি কখনোই কিন্তু ভাবিনি যেটা বলা দরকার হবে। ঘটনা যদি সত্য হতো আমি কখনোই এই বিষয় নিয়ে কথা বলতাম না, আমি ক্ষমা চেয়ে নিতাম। কিন্তু যেই বিষয়টা আমি জানিই না, কে টাকা নিল, কে সমাধান, মানে কি হলো, আমি সমাধান হয়েছে জানি, তাদের সঙ্গে একটা মিউচুয়াল হয়েছে, সেটা লেনদেন হবে এটা আমি জানি, বাট কত টাকা অ্যামাউন্ট কত এটা আমি জানতাম না এবং আমি নিজে বলতেও পারবো না তাদেরকে কত টাকা দিয়েছিলেন। আল্লাহ জানে, তারা জানেন এবং মর্জিনা বেগম জানেন। যাই হোক দর্শক, বিচারের ভারটা আপনাদের কাছে দিলাম, আপনারা বিচারটা করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য সময়। আল্লাহ হাফেজ।